গল্পের নাম অন্য হিসেব। কলকাতা শহরের এক পুরনো ঘিঞ্চিপাড়ার দোতলার ঘরটায় দুপুর নামতো ধীর পায়ে। জানালার শিক গলে আসা একচিলতে রোদ এসে পড়তো মেঝের ওপর, ঠিক যেন হিসেবের মতোই মাপা। এই মাপা জীবনটাই রমা অনেক দিন ধরে বাঁচছে। ভিজে গামছাটা বারান্দার তারে মেলে দিয়ে রান্নাঘরে ফিরল রমা। মাটির হাঁড়িতে অল্প যেটুকু ভাত আছে তাতে দুজনের কোনো মতে হবে, কিন্তু দুপুরে তো খাবার কথা তিনজনের, স্বামী অমল, 10 বছরের মেয়ে টিয়া আর সে নিজে। রমা উনুন থেকে হাঁড়িটা নামিয়ে ফ্যান ঝরিয়ে একপাশে রাখলো। ফ্রিজের দরজা খুলে দেখলো কালকের আনা দুটো মাঝারি সাইজের ডিম ছাড়া আর কিছু নেই। অমলের মাস মাইনে যা আসে মাসের 22 দিনের পর তা জলের মতো উবে যায়। বাকি 8 দিন চলে রমার নিখুঁত অঙ্ক কষে। 2 দিন আগে ডিমওয়ালা এসে বলেছিল, মাসি অনেক বাকি পড়েছে, এই মাসে 15টা ডিমের দাম চাই। রমা সেই ডিমওয়ালাকে মিষ্টি মুখে বুঝিয়ে বলেছিল, বাবা 2 দিন পরে তোমার রসিদ মিটিয়ে দেব। এবার পূজাটা আসছে, জানোই তো, হাতে টান। আসলে পুজো নয়, হাতে টান সারা বছরই থাকে। কিন্তু রমা জানে ডিমওয়ালা হোক বা পাড়ার মুদি, কার সঙ্গে কখন নরম হতে হয়। দুপুরের খাওয়া দাওয়া চলছে। অমল ভাতের থালায় ডিমের ঝোল মেখে খেতে খেতে বলল, আজও ডিম? প্রতিদিনই তো একই জিনিস। মাছ মাংস তো মুখেই তুলি না। কী যে করো বুঝি না। তোমার তো হিসেবের কোনো শেষ নেই। রমা চুপ করেছিল। টিয়া তার পাতে অল্প ঝোল নিয়ে খাচ্ছিল। অমল, কি হবে বলো তো? সরলাবালা, রমার শাশুড়ি, রান্নাঘরের চালার বাইরে দাঁড়িয়ে কথাটাই বললেন। এই মাসে তো বাজারের ব্যাগটা বেশ ভারী দেখেছি। এত ডিম ডিম করলে কি আর চলে? ডিমের দামে তো এক টুকরো মাছ হয়ে যেত। রমার হাত থেমে গেল। এই হলো সেই অদৃশ্য কষ্ট। যে গুছিয়ে চালায় তার গুছিয়ে দেওয়াটাই বাইরের চোখে হিসেব বা কৃপণতা বলে মনে হয়। রমা নরম গলায় বলল, মা ডিমগুলো কিন্তু মুরগির খাবার কোম্পানির লোকটা দিয়েছিল। টিয়ার বাবার পুরনো বন্ধু। 2টো ডিমের প্যাকেট ফ্রি পেলাম, তাই ভাবলাম কটা দিন চালানো যাক। অমল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিকই তো, রমার কত চেনা জানা লোক। আমাদের সব কিছু তো এভাবেই চলে। তবে একটু মাছ হলে ভালো হতো। শরীরটা খারাপ লাগছিল। রমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানে অমলের বন্ধু ফ্রি ডিম দিয়ে যায়নি। বাজারে ডিমের দাম বেড়ে যাওয়ায় সে নিজের ভাগের দুপুরের খাবারটা 2 দিন টিয়া আর অমলের পাতে তুলে দিয়েছে। আর আজ এই 2টো ডিম, এটা আসলে তার নিজের জমানো পয়সা থেকে কেনা, যাতে সবাই অন্তত দুবেলা ভাতটুকু খেতে পায়। অমলকে সে বলতে পারেনি, কারণ অমল শুনলে অপমানিত বোধ করত, হয়তোবা রেগে যেত। রমার এই ছোট ছোট মিথ্যাগুলোই সংসারের খুঁটি। তার কাছে মাছের দাম জানা আছে, তাই সে ডিম কেনে। সে জানে অমলের বন্ধুর কাছে বললে যদি একটা দিনও খাবার ফ্রি পাওয়া যায়, তাতে সে অন্তত দুজনের পেট ভরাতে পারবে। সরলাওয়ালা চলে যেতেই রমা অমলের দিকে তাকালো। অমল তখন খাচ্ছিল না, ফোন দেখছিল। তুমি কি জানো অমল? রমা নিচু স্বরে জিজ্ঞাসা করলো। এই মাসে টিয়ার স্কুলের ফিস দিতে গিয়ে আমাদের জলের বিল বাকি আছে। অমল ফোন থেকে চোখ না সরিয়ে বলল, সে তো সব মাসেই থাকে, তুমি গুছিয়ে নেবে। তুমি তো জানো আমার ওপর ভরসা করে কোনো লাভ নেই। রমা আর কিছু বলল না। সে জানে এই সংসারে অমলের অবদান হয়তো টাকা দিয়ে মাপা যায়, কিন্তু রমার অবদান অভাবকে ঢেকে রাখা দিয়ে মাপা হয়। বাইরের মানুষ জানে না এই গুছিয়ে দেওয়াটার জন্য রমাকে নিজের শখের শাড়ি কেনা, নিজের প্রিয় জিনিস বা বহুদিনের ইচ্ছাগুলোকে কিভাবে গলা টিপে মারতে হয়। বিকালে অমল কাজে বেরিয়ে গেল। টিয়া পড়তে বসলো। রমা ভিজে থালা বাসনগুলো মুছছিল। ঠিক তখনই দরজায় নক হলো। সামনে দাঁড়িয়ে রমার ছোট ভাই রতন। সে একটা ভালো চাকরি করে। রতন ঘরে ঢুকতেই রমা তাড়াতাড়ি তাকে একটা চেয়ারে বসতে বলল। দিদি, এই নাও তোমার বইগুলো। রতন একটা বইয়ের ব্যাগ এগিয়ে দিল। বই? কিসের বই? রমা অবাক হলো। আরে ভুলে গেছো, তুমি যে লুকিয়ে লুকিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা দিচ্ছ? আমি তোমার জন্য বইগুলো এনেছিলাম। কাজ শেষে জমা দিতে হবে না।
দুটো বইয়ে একটু দাগ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি নোটস তৈরি করে নিও। আর শোনো, পরীক্ষার ফিটা আজ দিয়ে দিয়েছি, তোমার হাতে আর চাপ দিলাম না। রতন মুচকি হেসে বলল। রমার চোখ ছলছল করে উঠল। সংসারে অভাব মেটাতে সে দিনের পর দিন নিজের শখ, পড়াশোনা, এমনকি পুষ্টিকর খাবারও বাদ দিয়ে এসেছে। কিন্তু এই সংসার চালানোর ফাঁকে সে কেবল গুছিয়েই রাখেনি, সে নিজেকেও গুছিয়েছে গোপনে। এই গুছিয়ে চলার মাঝে সে বুঝেছে, কেবল টাকা বাঁচিয়ে নয়, নিজেকে যোগ্য করে তুলেই সে এই অভাবকে একদিন হারাবে। রতন ফিসফিস করে বলল, দিদি, আমি জানি তুমি টিউশন করে যা পাচ্ছ তা সবটাই প্রায় সংসারে দিচ্ছ। এই কোর্সটা শেষ হলে তোমার একটা ভালো চাকরি হবে, তখন অমলদাও বুঝবেন। তোমার এই হিসাবটা শুধু গুছিয়ে রাখার নয়, বদলে দেয়ারও। রমার হাতে বইগুলো ছিল। সেদিন সেই ডিমের মতো এই বইগুলোর জন্যেও সে কিছু টাকা জমিয়েছিল, যা অমল বা শাশুড়ি কেউ জানে না। এই বইগুলো তার জন্য হিসেব, যা সংসারে দৈনন্দিন অভাবের অঙ্ক নয়, বরং ভবিষ্যতের সচ্ছলতার জন্য এক নীরব বিনিয়োগ। রমা হাসল। এই হাসিটা ছিল বাইরের জগতের জন্য, যেখানে সে কৃপণ গৃহিণী। আর এই হাসিটা ছিল তার নিজের জন্য, যে জানে সংসার গুছিয়ে রাখা কেবল আজকের যুদ্ধ নয়, কালকের নতুন দিনেরও প্রস্তুতি। রতন চলে যাওয়ার পর বইগুলো নিয়ে খাটের নিচে লুকিয়ে রাখল রমা। টিয়া তখন অঙ্ক নিয়ে ব্যস্ত, তাই সে দেখতে পায়নি। রমার মনে হলো এই বইগুলো যেন তার গোপন অস্ত্র, যা দিয়ে সে অভাবের বিরুদ্ধে শেষ লড়াইতে নামবে। রাতে অমল ঘরে ফিরলে রমা তাকে খাবার দিল। অমল ক্লান্ত ছিল। খেতে খেতে বলল, রান্নাটা আজ বেশ ভালো হয়েছে, কিন্তু টিয়ার জন্য একটু মাছ আনতে পারতে। রতন এসেছিল না? ও তো ভালো মাইনে পায়, ওকে দিয়ে আনতে বলতে পারতে। রমার বুকের ভেতরটা আবার চুপসে গেল। তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ রান্নাটি ভালো হয়েছে, কিন্তু অমলের কাছে ভালো কিছু মানেই তা বাইরের কারো দয়া বা সাহায্য। সে যে টিউশন করে কিছু টাকা জমিয়ে সেই টাকার মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করে, অমল তা দেখতে পায় না। রমা শুধু বলল, রতন এসেছিল বই দিতে, আমার পুরনো কিছু বই ছিল, সেগুলো ফেরত দিয়ে গেল। অমল মাথা নেড়ে বলল, ও। এরপর আর কোনো প্রশ্ন নেই। রমা বুঝে গেল তার সংগ্রামের মূল্য এই সংসারে কেবল একটি জিনিস দিয়ে মাপা হয়, দৃশ্যমান টাকা দিয়ে। তার রান্না, তার পরিচ্ছন্নতা, তার গুছিয়ে দেয়া, সবই যেন তার দায়িত্ব। এর জন্য কোনো বিশেষ স্বীকৃতির প্রয়োজন নেই। সেই রাত থেকে রমার জীবন বদলে গেল। দিনের বেলা সে একই ছন্দে সংসার সামলায়, টিয়ার পড়া দেখে, শাশুড়ির সেবা করে। কিন্তু রাত 10টা বাজলে, যখন অমল ঘুমে তলিয়ে যায়, তখন সে খাটের নিচ থেকে বইগুলো বের করে আনে। ভোর এবং দুপুরে রমা বাজারে যায়, নিখুঁতভাবে হিসেব করে কম দামে সবজি কেনে। সামান্য সবজি দিয়ে কীভাবে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তৈরি করা যায় সেই চেষ্টা করে। সে জানে ওই সময়ের সামান্যতম অপচয় বা ভুল সিদ্ধান্ত পুরো মাসের হিসেব ওলটপালট করে দেবে। দুপুর গড়িয়ে বিকাল হলে রমা পাড়ার দুজন বাচ্চাকে পড়ায়। সেই টিউশনির টাকা সরাসরি সংসার বা অমলের হাতে দেয় না। সেই টাকা দিয়েই সে পরীক্ষার ফি মেটায়, বই কেনে এবং ভবিষ্যতের জন্য একটি গোপন সঞ্চয় করে। গভীর রাতে যখন বাইরে শুধু কুকুরের ডাক শোনা যায়, তখন রমা কেরোসিনের বাতির মৃদু আলোয় কম্পিউটারের জটিল প্রোগ্রামিংগুলো বুঝতে চেষ্টা করে। তার চোখ জ্বালা করে, মাথা ধরে যায়, কিন্তু সে থামে না। তার লক্ষ্য শুধু একটি, নিজের স্বীকৃতি, নিজের উপার্জন। 1 মাস পর রমা রতনের দেয়া বইগুলো নিয়ে পরীক্ষায় বসল। পরীক্ষা শেষে সে যেন এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পেল। এরপর অপেক্ষা। প্রায় 4 মাস পর রতনের ফোন এলো। দিদি, ফাটিয়ে দিয়েছিস, ফার্স্ট ক্লাস। আমি তো আগেই জানতাম। রমা আনন্দ চাপা দিতে পারল না। চুপ কর রতন, কেউ যেন না শোনে। মা বা অমল শুনলে কি ভাববে? রতন বলল, আর লুকোচুরি নয় দিদি, আমি তোমার রেজাল্ট আর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে দুটো কোম্পানিতে আবেদন করেছিলাম। একটা ছোট কোম্পানি তোমাকে ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট হিসাবে ডাকছে, মাইনে কম হলেও অভিজ্ঞতা হবে। আর একটা বড় কোম্পানি, তারা তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকছে, কিন্তু সেটা ইংরেজিতে হবে। রমা ভয়ে কাঁপতে লাগলো। ইংরেজিতে ইন্টারভিউ? সে তো অনেক দিন বইও ধরেনি। তুই আমাকে সাহস দে রতন, রমা ফিসফিস করে বলল।
আমি চেষ্টা করব। রমা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। সেই সময় শাশুড়ি সরলাবালা খেয়াল করলেন রমা যেন আগের চেয়ে বেশি চুপচাপ। একদিন সকালে রমা যখন বাসি কাপড় কাচ্ছিল, সরলাবালা এসে বললেন, এই রমা, তুই আজকাল রাতে জেগে জেগে কি করিস? তোর চোখ বসে যাচ্ছে, সংসারের কাজে মন নেই, কেবল মোবাইল টিপিস আর গুনগুন করিস। এসব কিন্তু ভালো না, অমল খেয়াল করলে খারাপ হবে। রমা কাপা হাতে জলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, মা, আমি মোবাইল টিপি না, আমি নিজের জন্য একটু সময় বের করি। এটা আমার দোষ নয়। দোষ নয় তো কি? তোর বাপের বাড়ি থেকে যা শেখা তাই করছিস। রমার আর সহ্য হলো না। সে ভিজে হাতে শাশুড়ির সামনে দাঁড়ালো। মা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমার বাবা মা আমাকে গুছিয়ে চলতে শিখিয়েছেন, কেবল অভাব সইতে নয়। আপনি জানতেও পারবেন না, গত 4 মাস ধরে আমি আমার নিজের খরচ কমানোর জন্য দুপুরে জল ভাত খেয়েছি, শুধু টিয়া আর অমলের জন্য পাতে একটু বেশি যেন থাকে। আর আপনি আমাকে ভুল বুঝছেন? সরলাবালা কিছুক্ষণ অবাক হয়ে রমার দিকে তাকিয়ে রইলেন। তারপর নরম হয়ে বললেন, জানতাম তো সব, শুধু মুখ ফুটে বলিনি। এই বয়সে আমি আর কত কি দেখব বল? তোর জন্য চিন্তা হয়, যা করার মন দিয়ে করিস। রমা বুঝল তার অদৃশ্য সংগ্রাম হয়তো স্বীকৃতি পাচ্ছে। ঠিক 1 সপ্তাহ পর রমা ইন্টারভিউ দিতে গেল। রতনের কাছ থেকে সাহস নিয়ে এবং তার বাবার শেখানো পুরনো ইংরেজি ঝালিয়ে নিয়ে সে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল। 2 দিন পর অমল যখন অফিস থেকে ফিরে এলো, রমা শান্তভাবে বলল, আমার একটা চাকরি হয়েছে অমল। অমল টিভি দেখছিল। তার মুখটা কঠিন হয়ে উঠল। চাকরি? কিসের চাকরি? কেন, সংসারে কি খুব অভাব? লোকে কি বলবে? আমার বউ কাজ করে। তুমি কি আমাকে ছোট করতে চাও? রমা এবার হাসল, কিন্তু তার হাসিতে কোনো দুর্বলতা ছিল না। অমল, তুমি জানো, আমি তোমাকে ছোট করতে চাই না, কিন্তু আমি টিয়াকে শুধু একটি গুছিয়ে রাখা সংসার নয়, একটি গুছিয়ে নেওয়া ভবিষ্যতের উদাহরণ দিতে চাই। আমাদের সংসার কেবল টাকা দিয়ে চলে না অমল, বুদ্ধি, ত্যাগ আর সাহস দিয়েও চলে। এবার সেই সাহসটা আমি আমার কাজে লাগাবো। তারপর রমা তার প্রথম মাসের মাইনের চেকটা টেবিলের ওপর রাখল। মাইনের অঙ্কটা অমলের মাইনের প্রায় দ্বিগুণ ছিল। অমল অবাক হয়ে চেকটার দিকে তাকালো। তার চোখে লজ্জা, রাগ এবং কিছুটা বিস্ময় মিশেছিল। সে বুঝতে পারল রমার এই গুছিয়ে দেওয়ার মানে কেবল হাঁড়িতে ভাত বাঁচানো ছিল না, এর মানে ছিল নীরবে নিজের ভাগ্য গুছিয়ে নেওয়া। রমা এগিয়ে গিয়ে আলতো করে অমলের কাঁধে হাত রাখল। সে জানত তাদের জীবনের হিসাবটা কেবল টাকার নয়, সম্মান, স্বীকৃতি এবং আত্মমর্যাদার। আর সেই হিসেবটা রমা ঠিক গুছিয়ে নিয়েছে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।